আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজবাড়ী সরকারি কলেজের আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি কে মাজিদুর রহমান। আজকে করোনাকালীন এই সময়ে রাজবাড়ী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় তার সার্বিক তত্ত্বাবধানে আমরা করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রমের জন্য কোনো ব্যাঘাত না ঘটে তার প্রচেষ্টা হিসেবে অনলাইন ক্লাসগুলো আমরা গ্রহণ করছি। তো তোমাদের সাথে আমি আজকে রয়েছে কে মাজিদুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তোমরা আমার সাথে ফেসবুক অথবা ফোনের মাধ্যমে যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে সমাধান পেতে পারো আমার সাথে যোগাযোগ করলে, অ্যাকাউন্টিং এবং ফিনান্সের। যেহেতু তোমরা এখন বাসায় পড়ালেখা করছো, কলেজে ক্লাস হচ্ছে না, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি। তোমাদের ম্যাথমেটিক্যাল এবং যে কোনো থিওরিটিক্যাল যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সমাধান করব এবং করছি। তো শিক্ষার্থীরা চলে আসো আজকের পাঠে। আজকে আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ সমূহের হিসাব রক্ষণ করে কিভাবে হিসাবের কাজগুলো করা হয়ে থাকে আমরা এই বিষয়গুলো শিখব। আমরা এই অধ্যায় থেকে কি কি বিষয় জানবো? আমরা স্থায়ী সম্পদ গুলো কি সেগুলোর মূল্যায়ন করতে পারবো, স্থায়ী সম্পদ সমূহের অপচয়ের কারণ ব্যাখ্যা করতে পারবো, আমরা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত জীর্ণতা বা অপচয় ধার্যের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা জানবো এবং সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। সম্পদের হিসাব, অপচয় হিসাব, পুঞ্জীভূত অপচয় হিসাব যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করব। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নিরূপণ করতে পারবো, প্রাকৃতিক সম্পদ ও অদৃশ্যমান সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো। চলে আসি শিক্ষার্থীরা। তো মূল আলোচনা যাওয়ার আগে আমি কিছু বিষয় তোমাদের একটু বেসিক ধারণা দিয়ে থাকি। আমাদের সম্পদ বিভিন্ন রকমের হয়ে থাকে। স্থায়ী সম্পদ রয়েছেন, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ যেটাকে বলি। আমাদের চলতি সম্পদ রয়েছে, আমাদের অস্পর্শনীয় সম্পদ রয়েছে, বিনিয়োগ রয়েছে, আমরা কিছু ফিকটিশিয়াস অ্যাসেট বলি, কাল্পনিক সম্পত্তি, এগুলো ভুয়া সম্পত্তি বলে থাকি। আমি একটা একটা করে এগুলো বর্ণনা করে যাচ্ছি। যে সম্পদ সমূহ, সম্পদ বলতে কি বোঝাই আমরা? যার জন্য আমাদের অর্থ ব্যয় হয়েছে বা কোনো সম্পদ ব্যয় করেছি, যেখান থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সেবা বা আমরা সুবিধা এখনো ভোগ করিনি, আমরা ভবিষ্যতে সুবিধা বা সেবা ভোগ করব, সেটি আমাদের সম্পদ। ফর এক্সাম্পল, আমি একটা ফ্যান কিনলাম, ধরো ৩,০০০ টাকা দিয়ে একটা ফ্যান কিনি। ৩,০০০ টাকায় একটা ফ্যান কেনা হলে আমি যখন কিনি এটা আমার জন্য একটা ব্যয় হয়ে গেছে, একটা খরচ করে ফেলছি। কিন্তু যখন আমি ফ্যানটা কিনি, আমি ফ্যান থেকে কোনো সেবা পাইনি, আমি সার্ভিস পাইনি, সুবিধা পাইনি, আমি ভবিষ্যতে পাবো। এই ভবিষ্যতে পাবো, এখন আমরা সার্ভিসটা পাইনি, তাহলে ভবিষ্যতে সুযোগ সুবিধা বা সেবার আশায় যদি আমরা কোনো ব্যয় করে থাকি সেটা আমাদের সম্পদ। বিভিন্ন ক্যাটাগরির সম্পদ রয়েছে। যে সম্পদগুলো আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, ধরতে পারি এবং যা দীর্ঘমেয়াদী আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা স্পর্শনীয় সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি বলি। আর যে সম্পত্তি সমূহ আমরা ১ বছরের মধ্যে শেষ হয়ে যায়, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে শেষ হয়ে যায়, একটা হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায়, সেটাকে আমরা চলতি সম্পত্তি বলে থাকি। একটা হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই সম্পত্তি সমূহ। এরপরে আসি, আমাদের হিসাব বিজ্ঞানে ব্যালেন্স শিটে আমরা এমন কিছু সম্পদ দেখাই যেগুলো আদৌ সম্পদ নয়। এটা ব্যালেন্স শিটের একটা সীমাবদ্ধতা। আমরা এমন কিছু সম্পদের দিকে দেখাই যেগুলো সম্পদ না, বড় ধরনের ব্যয় বা ক্ষতি।
এগুলোকে ভুয়া সম্পত্তি বলা হয় বা কাল্পনিক সম্পত্তি বলা হয়। এটা একটা সম্পত্তির আরেকটা ক্যাটাগরি। আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগ করে থাকি। সেগুলোকে আমরা বিনিয়োগ সম্পদে অন্তর্ভুক্ত করে থাকি। আরেক ধরনের সম্পত্তি আছে অস্পর্শনীয় সম্পত্তি। যে সম্পত্তিকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সেই সম্পত্তিগুলো হয় অস্পর্শনীয় সম্পত্তি। যেমন সুনাম। আমরা সুনাম দেখতে পারি না। একটা প্রতিষ্ঠানের সুনাম আছে। বেক্সিমকো কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সুনাম রয়েছে। এই সুনামটা ধরা যায় না, ছোঁয়া যায় না। ট্রেডমার্ক, লাক্স একটা ট্রেডমার্ক। তিব্বত একটা ট্রেডমার্ক। কেয়া একটা ট্রেডমার্ক। আমরা প্যাটেন্ট নাম শুনে থাকি। প্যাটেন্টটা হচ্ছে, ধরো আমি নতুন একটা ওষুধ আবিষ্কার করে ফেললাম। এই ওষুধটা উৎপাদন এবং বাজারজাত করার ক্ষমতা অধিকার শুধু আমারই থাকবে। যদি কোনো প্রতিষ্ঠান আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার এই ওষুধটা তারা উৎপাদন এবং বাজারজাত করে, এর অর্থ হচ্ছে তারা আমার কাছ থেকে প্যাটেন্টটা নিয়ে নিল। কিভাবে নিবে? আমি তো ফ্রি দিব না। হয় আমি তাদের কাছ থেকে এককালীন অর্থ নেব অথবা তাদের বিক্রয়ের উপর একটা পার্সেন্টেজ নেব। অর্থাৎ অর্থের বিনিময়ে আমার কাছ থেকে যখন তারা অনুমতি নিল, তারা প্যাটেন্ট ক্রয় করলো। এই প্যাটেন্টটা তাদের জন্য একটা সম্পদ হয়ে যাবে। ৫ বছরের জন্য যদি নেয়া হয়, তাহলে ৫ বছরের জন্য তারা এটা প্যাটেন্ট সম্পত্তি হিসেবে নেয়। প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব একটা। আমি একটা বই লিখলাম। ধরো হুমায়ূন আহমেদ তিনি যে বইগুলো লিখেছিলেন, তার বইগুলো ফর এক্সাম্পল খন্দকার প্রকাশনী, সেই খন্দকার প্রকাশনী থেকে আমরা প্রকাশ করে বিক্রি করি। তার জন্য যেহেতু বইটা হুমায়ূন আহমেদ লিখেছেন, তাকে এই গ্রন্থস্বত্ব অর্থাৎ এই বই প্রকাশ করা, ছাপানো, বিক্রয় সবকিছু অধিকার তার। তিনি এটা অধিকার ভোগ করেন। যদি আমি তার কাছ থেকে অর্থের বিনিময়ে তার এই সত্যটা আমি কিনে নিই এবং তখন আমি এই বই প্রকাশ করতে পারবো এবং বিক্রি করতে পারবো। তো আমি যখন এই গ্রন্থসূত্রটা কিনে নিব তখন এটা আমার জন্য সম্পত্তি হয়ে যাবে। শিক্ষার্থীরা, এখন আমি যে কয়েকটা এক্সাম্পল দিলাম এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। তো আমরা স্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি এগুলোকে দৃশ্যমান, অদৃশ্যমান সম্পত্তি বলা হয়ে থাকে। আমরা এই চ্যাপ্টার থেকে আমরা এই সম্পত্তিগুলো কিভাবে মূল্যায়ন করব, কিভাবে এই সম্পত্তি, স্থায়ী সম্পত্তি সমূহের অবচয় কেন ধরা হয়, অবচয়ের পদ্ধতি, সম্পদের হিসাব রক্ষণ, অবচয় হিসাব, পঞ্জীবিত অবচয় হিসাব যথাযথভাবে প্রস্তুত করো। আর যখন এই সম্পত্তি বিক্রয় করে দিব, আমি একটা সম্পত্তি কিনলাম, ওটা আমি ব্যবহার করতে পারছি না। নতুন প্রযুক্তি আসছে, এটা পুরাতন হয়ে গেছে। অথবা এই সম্পত্তিটি অচল হয়ে গেছে। তখন আমি কি করব? এটা বিক্রি করে দিব। বিক্রি করার ফলে কি আমার লাভ অথবা লোকসান হতে পারে। কিভাবে আমরা এই লাভ বা লোকসান ক্ষতি নিরূপণ করতে পারি সেটা আমরা ব্যাখ্যা করব। প্রাকৃতিক সম্পদ এবং দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। আরেকটা সম্পদের কথা আমি বলছি, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলো? যেগুলো সৃষ্টিকর্তা বলতে। এবং এই প্রাকৃতিক সম্পদের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই সম্পত্তিগুলো আমরা একবার যদি উত্তোলন করে থাকি, ব্যবহার করে ফেলি, এটি আর পুনরায় সৃষ্টি হয় না, নবায়নযোগ্য নয় এটি। এক্সাম্পল, স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি। আমরা এখান থেকে যদি একবার সম্পদ উত্তোলন করে থাকি, আহরণ করে থাকি, তাহলে আমাদের আর এই জায়গায়, এই সম্পদে, এই খনিতে আমাদের এই সম্পদগুলো তৈরি হবে না। তো এই প্রাকৃতিক সম্পদগুলোর কিভাবে হিসাব রক্ষণ করা হয়, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আসি স্থায়ী সম্পদের ধারণাগুলো। স্থায়ী সম্পদ কি এ সম্পর্কে আমরা একটু জেনে নেই। স্থায়ী সম্পত্তি বলা হয়ে থাকে যে, যে সম্পদ সমূহ, স্থায়ী সম্পদ বলতে দৃশ্যমান সম্পদকে বোঝায় যা কারবার পরিচালনার জন্য ব্যবহার হয়, যা বিক্রয়ের উদ্দেশ্যে করা হয় না। খুবই সিম্পল একটা কথা।
আমি একটা ফ্যান কিনবো কেন? আমার মাথার উপর ফ্যানটা ঘুরবে, আমাকে বাতাস দিবে। যেটা আমার শরীরকে শীতল করবে, আমার ভালো লাগবে, আমি আমার কাজকর্ম করতে পারবো। কিন্তু আমি ফ্যান যখন আমি ব্যবহারের জন্য নিবো, তখন এটা আমার হয়ে যাবে সম্পদ। কিন্তু আমি যদি ফ্যানের দোকানদারকে আমি ফ্যান কিনলাম, ফ্যান বিক্রি করে দিলাম। ফ্যান কিনলাম, ফ্যান বিক্রি করে দিলাম। তাহলে এই ফ্যান ক্রয়টা আমার সম্পদ নয়। তখন এই ফ্যান ক্রয়টা আমার ক্রয় বিক্রয়ের মধ্যে পড়বে। তাহলে আমি যেকোনো স্থায়ী সম্পত্তি কিনলাম, সেটা যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কারবার পরিচালনা করার জন্য হবে। আমি কারবার পরিচালনা করার জন্য এই সম্পত্তি কিনবো, বিক্রয় করে দেওয়ার জন্য। এবং যখন আমি এটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনবো, তখন আর এটা আমার সম্পদ থাকবে না। এটা আমার ক্রয়, এবং যখন বিক্রি করে দেব এটা বিক্রয়। কিন্তু যখন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য, ব্যবহারের জন্য কিনবো, সেটা আমার সম্পদ হয়ে যাবে। এবং স্থায়ী সম্পদ সম্পর্কে আরেকটা কথা বলা আছে। এই সম্পদগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং কারবারে বা ব্যবসা প্রতিষ্ঠানে বছরের পর বছর আমরা ব্যবহার করে থাকবো। যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র। এবং এখানে বলা হচ্ছে বছরের পর বছর আমার সম্পদটা টিকে থাকবে। এখন একটা সম্পদ কিনলাম। আমি ফ্যানের এক্সাম্পলটা দেই। ফ্যানটা যখন আমি ধরে নিলাম ৫ বছর চলবে। আমি ৳৫,০০০ দিয়ে একটা ফ্যান কিনলাম, ৫ বছর চলবে। শিক্ষার্থীরা, তোমাদের একটা প্রশ্ন করি। আমি ১ম বছর ফ্যানটা থেকে যেরকম সার্ভিস পাবো, যেভাবে বাতাস দিবে, আমার ৫ম বছরে সেভাবে বাতাস দিবে না। বা ১ম বছরে আমাকে যেভাবে বাতাস দিবে, সার্ভিসটা দিবে ফ্যান, আমার ২য় বছর সেভাবে দিবে না, একটু কমে যাবে। ৩য় বছর আরেকটু কমবে। ৪র্থ বছর আরেকটু কমবে। ৫ম বছর আরেকটু কমবে। অর্থাৎ ব্যবহার করতে ফ্যানটা আস্তে, আস্তে অকেজো হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে। এবং এটা বাংলা আমি যদি আ বা সহজ ভাষায় বলি, আস্তে, আস্তে ক্ষয় হতে থাকবে। এর কার্যক্ষমতা হ্রাস পেতে থাকবে। আর এই কার্যক্ষমতা হ্রাস পাওয়া, এটাকে অপচয় বলা হয়। এবং কার্যক্ষমতা হ্রাস পাওয়া মানে কি? আস্তে, আস্তে এর জীর্ণ হয়ে যাচ্ছে। এই ব্যবহারজনিত জীর্ণতা এটাই হচ্ছে অপচয়। আর অ্যাকাউন্টিং এ আমরা ব্যবহারজনিত জীর্ণতাকে দেখাই কিভাবে? যে এর যে ব্যয়টা করেছিলাম আমার সম্পত্তি, যে ৳৫,০০০ কিনেছিলাম, এটা ধীরে, ধীরে আমরা একটা নির্দিষ্ট অংশ সিস্টেমেটিক ওয়েতে আমরা কি করি? কমিয়ে দিই। কত টাকা কমাবো? যে টাকা আমরা ব্যয়টা কমিয়ে দিলাম প্রতি বছর, বছর, এই ব্যয়টাকেই আমরা ৫ বছরের মধ্যে আমরা যে কমায় দিচ্ছি, এটাই আমার অপচয়। আমাদের অবচয়কে জন্য বলা হয় ব্যয় বন্টন প্রক্রিয়া। অর্থাৎ সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া। এরপরে আসি শিক্ষার্থীরা। একটা সম্পত্তি কিনলাম। ধরো আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র যেটাকে বলে। ওখান থেকে আমি একটা যন্ত্র কিনলাম। আমি কোন একটা প্রোডাক্ট প্রোডিউস করার জন্য আমি কি করলাম? একটা যন্ত্র কিনলাম। এখন এই সম্পত্তিটার আমি কত টাকা আমার হিসাব বিজ্ঞানে তো আমাকে লিখতে হবে। সম্পত্তির একটা মূল্য লিখতে হবে। কত টাকা মূল্য লিখব? কোন মূল্যে লিখব? বিভিন্ন ধরনের আমার মূল্য রয়েছে, বিভিন্ন খরচ রয়েছে। তাহলে আমরা কোন মূল্যে আমরা হিসাবভুক্ত করব? আমি একটা এক্সাম্পল দেই। আমি যুক্তরাষ্ট্র থেকে একটা মেশিনারি কিনলাম। তখন সে মেশিনারিটি আমাকে বাংলাদেশে আনার জন্য জাহাজ ভাড়া দিতে হয়েছে। আমাকে ইন্সুরেন্স করতে হয়েছে। আমাকে আবার পোর্টে কিছু ডক চার্জ আছে। আমাকে আ ডক চার্জ সহ আমার আমদানি শুল্ক, আমার কিছু অন্যান্য শুল্ক দিতে হয়েছে। এক্সাইজ ডিউটি রয়েছে আমাদের। সাপ্লিমেন্টারি ডিউটি রয়েছে। ইত্যাদি বিভিন্ন রকমের খরচ আবার পোর্ট বা বন্দরে আমাদের সংঘটিত হতে পারে। সেই সাথে সেই যন্ত্রটি ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আনানোর জন্য আমাদের একটা পরিবহন ব্যয় রয়েছে। সেই সাথে আমি যন্ত্রটি ব্যবহার উপযোগী করার জন্য, অর্থাৎ আমি যন্ত্রটি এনে তো আমি ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিলে তো আমার উৎপাদন হবে না। সেই যন্ত্রটাকে আমাকে সেট করতে হবে। সংস্থাপন বলে এটাকে। তাহলে আমি যন্ত্রটি সংস্থাপন না করা পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করতে পারব না। তো এই সংস্থাপন করার জন্য একটা ব্যয় আছে। এবং আমার যদি কোনো স্পেশাল বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা দক্ষ মেকানিক দিয়ে আমাকে যদি এটা টেস্টিং করা হয়, তার জন্য যে ব্যয়টা হবে, এই সামগ্রিক ব্যয়গুলোকে আমাকে কি করতে হবে? এই সম্পদের ক্রয় মূল্যের সাথে আমাকে যোগ করে আমার সম্পদের ব্যয় নির্ধারণ করতে হবে। থিওরিটিক্যালি যে বিষয়টা বলা আছে দেখো, হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্য
বা ব্যয় নীতি, এটাকে আমরা ক্রয় মূল্য নীতিও বলি, হিস্টোরিক্যাল কস্ট অনুযায়ী স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য নির্ধারণ করা হয়। সম্পদের ক্রয় মূল্যের সাথে আমরা কি করি? প্রতিষ্ঠানে আনয়নের জন্য যাবতীয় খরচ এবং উক্ত সম্পদ ব্যবহার করার জন্য আমরা যে সকল খরচ সংগঠিত হয় সবগুলো আমরা কি করব? যোগ করে দিব। অর্থাৎ সম্পত্তি কেনা থেকে শুরু করে তার ব্যবহারের আগ পর্যন্ত এর মধ্যে আনয়ন খরচ আছে, বোর্ডের খরচ আছে, অন্যান্য যে সমস্ত খরচ, সংস্থাপন ব্যয় যা আছে, অর্থাৎ যন্ত্র কেনা থেকে শুরু করে, সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহারের পূর্ব পর্যন্ত, ব্যবহার উপযোগী করা পর্যন্ত যাবতীয় খরচগুলো আমরা কি করব? সম্পদের অর্জন মূল্যের সাথে যোগ করে আমরা সম্পদের মূল্য নির্ধারণ করব। এক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন আমরা স্থায়ী সম্পদের মধ্যে দেখেছি ভূমি, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদির এক্সাম্পল দিয়েছিলাম। তো সেখান থেকে আমরা দেখব ভূমির মূল্যায়ন আমরা কিভাবে করব। ভূমির মূল্যায়নে আমরা ভূমিটা মালিকানা পরিবর্তন হয়। একজন মালিকের কাছ থেকে আমি কিনে নিলাম ভূমিটা। তো মালিকানা পরিবর্তনের সাথে যে সমস্ত খরচগুলো অন্তর্ভুক্ত থাকে, অনেকগুলো খরচ থাকে। যেমন জমি, একটা জমি কিনলাম, ভূমিটা কিনলাম, তার একটা মূল্য, আমার আইনি খরচ আছে, আমরা দালালের মাধ্যমে যদি জমিটা ক্রয় করা হয়ে থাকে তার একটা খরচ আছে, রেজিস্ট্রেশন খরচ আছে, বিভিন্ন ধরনের খরচগুলো রয়েছে। আমাদের যদি কোনো ট্যাক্স দিতে হয় এবং ওই জমিতে কোনো ধরনের দায়-দায়িত্ব থেকে থাকে, সমগ্র খরচ আমরা কি করব? যোগ করে আবার জমির মূল্যায়নটা করব। তো আমাদের বলা আছে যে ভূমির মালিকানা অর্জন করতে যে খরচ হয় তার সাথে এটি ব্যবহার উপযোগী পর্যন্ত যে ব্যয়গুলো হয়ে থাকে সে ব্যয়গুলোকে আমরা যোগ করে জমির মূল্য নির্ধারণ করে থাকবো। জমির মূল্যের সাথে আমরা যে খরচগুলো অন্তর্ভুক্ত করব সেগুলো হচ্ছে ভূমি বা জমির ক্রয় মূল্য, রেজিস্ট্রেশন খরচ, আইনি খরচ, রেকর্ডিং ফি, দালালের কমিশন, বকেয়া খাজনা যদি থাকে ওই জমির, অর্থাৎ পূর্ববর্তী যে জমির মালিক ছিল, তার যদি কোনো খাজনা বা কর বাকি থাকে তাহলে সেই খাজনা করটা আমাদের দিতে হবে এবং সেটা ভূমির মূল্যায়নের মধ্যে পড়বে। ভূমি ব্যবহার উপযোগী, অর্থাৎ উঁচু নিচু যদি থাকে, গর্ত থাকে, সেটা মাটি দিয়ে ভরাট করতে হবে এবং কোনো ড্রেনেজ সিস্টেম এর প্রয়োজন হলে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করতে হবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অর্থাৎ ঝোপঝাড় থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে। আর এর সাথে যদি কোনো দায় দেখতে থাকে তাহলে কি করতে হবে? আমরা এই সমস্ত বিষয় আমাদের ভূমির মূল্যায়নের ক্ষেত্রে আমরা যোগ করে দিব। এছাড়াও আমাদের ভূমি উন্নয়নের জন্য যে ব্যয়গুলো হয়ে থাকে, অর্থাৎ আমি আমার ভূমি কিনলাম, সে জমিতে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি কি উদ্দেশ্যে ভূমিটা কিনলাম সে অনুযায়ী জমিটাকে তৈরি করে নেব, প্রস্তুত করে নিব। এই প্রস্তুত করার জন্য আমার যে ব্যয়টা হয়ে থাকে, কি কি থাকে? জমিকে বিশেষ প্রয়োজনে ইচ্ছা মাফিক ব্যবহার করার জন্য যে ব্যয় এবং যে ব্যয়ের ফলে, এবং এই ব্যয়টা আমরা ১ বছরের জন্য আমাদের শেষ হয়ে যাবে না। যে ভূমি উন্নয়ন করলাম ১ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। না, বছরের পর বছর এখান থেকে সুবিধা পাবো। ফর এক্সাম্পল, রাজবাড়ী সরকারি কলেজে আমাদের একটা খেলার মাঠ রয়েছে। আমরা খেলার মাঠটা যদি ভরাট করি, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে খেলার মাঠ প্রস্তুত করা, সুন্দর করা। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে মাটি ভরাট করলাম। তাহলে এই মাটি ভরাট করলে আমরা এখান থেকে কিন্তু ১ বছর সুবিধা পাবো না। বছরের পর বছর সুবিধা পেয়ে থাকবো। আবার আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার গাড়ি রাখার জন্য একটা পার্কিং, অর্থাৎ আমাদের পণ্যদ্রব্য পরিবহনের জন্য গাড়ির ব্যবস্থা করা। সেই গাড়ির পার্কিং এর জন্য আমরা একটা পার্কিং স্পট করলাম। সেই পার্কিং স্পটে আমার যে ব্যয়টা হবে, সেই ব্যয়টা কিন্তু আমি ১ বছরের মধ্যে আমি ওখান থেকে সুবিধা পাবো এমন না যে শেষ হয়ে যাবে। আমি বছরের পর বছরে পার্কিং থেকে আমি সুবিধা পাবো। তো আমরা ভূমি উন্নয়নের জন্য যে ব্যয়টা করে থাকবো এটা আমার সম্পদের অন্তর্ভুক্ত। এবং কি, কি থাকে এখানে? যে জমিতে পার্কিং ব্যবস্থা করার জন্য তাঁবু নির্মাণ, মেঝে পাকাকরণ, প্রাচীর নির্মাণ, বিদ্যুতের সংস্থাপন ব্যয় ইত্যাদি আমার ভূমি উন্নয়নের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে এইখান থেকে আমরা সুবিধা বছরের পর বছর পেয়ে থাকবো এবং যেহেতু এটা স্থায়ী সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, এর উপর আমাদেরকে অবশ্যই ধার্য করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের স্থায়ী সম্পদের মধ্যে আমরা আরেকটা বলেছিলাম দালান কোঠা। তো আমরা দালান কোঠার মূল্যায়নটা কিভাবে করব? আমরা যদি কোনো দালান কোঠা প্রস্তুত অবস্থায় ক্রয় করি, তাহলে
আমাদের সেই দালান কোঠা ক্রয়ের যাবতীয় ব্যয়, অথবা যদি আমরা নির্মাণ করে থাকি তাহলে নির্মাণ ব্যয়ের সাথে অন্যান্য যে রিলেভেন্ট কস্ট বা প্রাসঙ্গিক ব্যয় আছে, অর্থাৎ যে ব্যয়গুলো না করলে আমরা ভবন বা দালান কোঠা আমরা প্রস্তুত বা ব্যবহার উপযোগী করতে পারবো না। আমাদের যে উদ্দেশ্যে আমরা দালান কোঠা করলাম সেই উদ্দেশ্যে আমরা পূরণ হবে না, ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ক্রয়ের সাথে বা নির্মাণ করি, যে কারণেই ক্রয় করি দালান কোঠা অথবা আমরা নির্মাণ করি, এর যে ব্যয় হবে এর সাথে আনুষঙ্গিক অন্যান্য ব্যয়, সে ব্যয়গুলো আমরা যোগ করে আমরা কি করব? দালান কোঠার মূল্যায়ন করব। এখানে কি, কি খরচগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে? আমরা যদি দালান কোঠা ক্রয় করে থাকি, আইনি খরচ থাকতে পারে, মালিকানা হস্তান্তর, বীমা খরচ থাকতে পারে, দালালের কমিশন, আর থাকতে পারে ক্রয়কৃত বা নির্মিত দালানের ব্যবহার উপযোগী করতে খরচ সমূহ, যেমন বৈদ্যুতিক লাইন মেরামত বা পুনঃস্থাপন, আধুনিকরণ, মেঝে মেরামত ইত্যাদি থাকতে পারে। শিক্ষার্থীরা, এবার আসি অন্যান্য আরেকটা বিষয়, স্থায়ী সম্পত্তির যন্ত্রপাতি এবং সরঞ্জাম। আমরা অ্যাকাউন্টিং এ যন্ত্রপাতি সরঞ্জাম বলতে আমরা বিক্রয়ের জন্য ব্যবহৃত যে সরঞ্জাম বিক্রয় করব সেগুলোকে আমরা সরঞ্জাম বলছি না। যে সরঞ্জাম সমূহ আমাদের বিক্রয় সহযোগী, যে সম্পদ সমূহ, যে সরঞ্জাম বা যন্ত্রপাতি সমূহ আমাদের অফিস পরিচালনায় আমাদের কি করবে? সহযোগিতা করবে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো আমাদের উৎপাদনের সহযোগিতা, যন্ত্রপাতি উৎপাদনের সহযোগিতা করে। যে আসবাবপত্র সমূহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের প্রয়োজন, আমাদের দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য, কারবার পরিচালনা করার জন্য, সাজ সরঞ্জাম, কারখানা সরঞ্জাম ইত্যাদি যাবতীয় সম্পদ, এগুলোকে আমরা যন্ত্রপাতি এবং সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত করে, যেগুলো স্থায়ী সম্পত্তি। তো আমাদের এই যন্ত্রপাতি এবং সরঞ্জামের মধ্যে যে সমস্ত খরচ অন্তর্ভুক্ত থাকে সেগুলো আমরা যে অর্থ বিনিময়ে সেই যন্ত্রপাতি বা সরঞ্জাম অর্জন করলাম বা ক্রয় করলাম, তার সাথে কিছু কর অন্তর্ভুক্ত থাকে। আনয়ন করলাম, আমরা যদি পরিবহন করি তাহলে পরিবহনের সময় যন্ত্রপাতি বা আসবাবপত্র বা সরঞ্জামগুলো ক্ষতি হতে পারে, তার জন্য আমরা বীমা করলাম, এই বীমা খরচটা অন্তর্ভুক্ত হবে। আমরা যদি যন্ত্রটা বিদেশ থেকে পূর্ণাঙ্গভাবে না আনি, যন্ত্রাংশ আনি, একটু বুঝিয়ে বলি, আমরা বিদেশ থেকে গাড়িও সরাসরি আমদানি করতে পারি অথবা গাড়ির যন্ত্রাংশগুলো আমদানি করতে পারি। আমদানি যন্ত্রাংশ আমদানি করে এটাকে আমরা অ্যাসেম্বলি করব, অর্থাৎ প্রত্যেকটা যন্ত্র এখন কি একটার সাথে একটা সেট করব, তখন আমরা গাড়ি প্রস্তুত হয়ে যাবে। এটাকে অ্যাসেম্বলিং বলা হয়। তাহলে অ্যাসেম্বলিং করতে আমাদের কিছু খরচ হবে। আমাদের যদি কোনো যন্ত্র সরঞ্জাম সংস্থাপন করতে হয়, তার ব্যয়, এবং সেটা আমি আগে বলেছিলাম যে ওই যন্ত্রটা পরিপূর্ণ উৎপাদনের আগে, ফাইনালি উৎপাদনের আগে আমরা টেস্ট করে নেব, পরীক্ষা করে নেব যে আসলে আমাদের যন্ত্রটা দিয়ে উৎপাদন ঠিক মতো হবে কিনা, যন্ত্রটা ঠিক মতো কাজ করছে কিনা। তো তার জন্য একটা বিশেষজ্ঞ দরকার, সে বিশেষজ্ঞর জন্য যে ব্যয়টা হয়ে থাকে পরীক্ষাকরণ খরচ, এই ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমি একটা যন্ত্রপাতি বা সরঞ্জাম ক্রয় থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো এবং তার ব্যবহার উপযোগী যাবতীয় খরচগুলো আমরা অন্তর্ভুক্ত করব যন্ত্রপাতি ও সরঞ্জামের অর্জন মূল্য হিসেবে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো এক্সাম্পলটা এমন, বাংলাদেশ ট্রেডার্স 1,00,000 টাকা দিয়ে একটি কারখানার জন্য মেশিন ক্রয় করলো। আমরা কিভাবে যন্ত্রপাতি বা সম্পদের, স্থায়ী সম্পদের মূল্যায়ন করবো তার একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আবার বলছি, বাংলাদেশ ট্রেডার্স 1,00,000 টাকা দিয়ে কারখানার জন্য একটি মেশিন ক্রয় করে। অন্যান্য খরচগুলোর মধ্যে রয়েছে বিক্রয় কর, পরিবহনকালীন বীমা খরচ, পরীক্ষাকরণ এবং সমস্ত মূল্যায়ন, যথাক্রমে 6,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। তাহলে আমরা যন্ত্রপাতির মূল্যায়ন করব কত টাকায়?
অর্থাৎ যন্ত্রপাতি হিসাবে আমি যে জাবেদাভুক্ত করব কত টাকা বললেন? ১,০০,০০০ টাকা, ১,৬০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা, ১,৩০,০০০ টাকা নাকি সবগুলো মিলে? আগে বলেছিলাম যে আমি একটা সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহার পূর্ব পর্যন্ত সবগুলো খরচে অন্তর্ভুক্ত হবে। আমি যদি দেখো এখানে আমি ৳১,০০,০০০ দিয়ে যন্ত্রটি কিনলাম, মেশিনটা কিনলাম। আমি যদি বিক্রয় ক্রয় করটা না দেই তাহলে কিন্তু আমি যন্ত্রটা কিনতেই পারছি না। পরিবহন করতে হলে আমাকে জাহাজে করে নিয়ে আসলাম মনে করো। বা আমি দূর থেকে আমি যন্ত্রটা নিয়ে আসলাম। যেকোনো সময় আমার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আমি বীমা করে রাখলে আমার এই যন্ত্রটা ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ করবে। তাহলে আমি বীমা করে রাখলে এই খরচটা আমার এই সম্পত্তির ক্রয় মূল্যের সাথে বা অর্জন মূল্যের সাথে আমার যোগ হয়ে যাবে। এবং বলেছিলাম যদি কোন যন্ত্রের সংস্থাপন বা পরীক্ষাকরণ ব্যয় হয় সেটাও করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে যন্ত্রটি মেশিনটি ক্রয় করি তার মোট ব্যয় আমরা যদি দেখি ৳১,০০,০০০ র সাথে বিক্রয় করা, পরিবহন ৳৬,০০০ বিক্রয় কর, পরিবহনকালীন বীমা খরচ ৳২,০০০ এবং ৳৩,০০০ সংস্থাপন ব্যয়। সবগুলো যোগ করলে আমার মোট এই যন্ত্রটির জন্য ব্যয় হচ্ছে ৳১,১১,০০০। আমি এই যন্ত্রটি যদি হিসাবভুক্ত করি, জাবেদাভুক্ত করি তাহলে আমি যন্ত্রপাতি হিসাব ডেবিট করব, নগদান হিসাব যদি অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংক হিসাব। নগদান হিসাব ডেবিট সরি যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাবকে আমি ক্রেডিট করব ৳১,১১,০০০। কারণ এই ৳১,১১,০০০ আমার যন্ত্রটি কেনা থেকে শুরু করে ব্যবহারের পূর্ব পর্যন্ত আমার ব্যয় হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে কোম্পানি একটি ডেলিভারি ট্রাক ক্রয় করে 44,000 ৳৪৪,০০০ টাকায়। অন্যান্য খরচগুলোর মধ্যে আমরা কি আছে? বিক্রয় কর, রং করা, লেখার খরচ, যেহেতু গাড়ি আ লাইসেন্স করতে হবে তার জন্য ফি দিতে হবে। এখানে বলা আছে ৩ বছর মেয়াদী দুর্ঘটনা বীমা ৳৪,০০০। সেক্ষেত্রে ডেলিভারি ট্রাকের মূল্য কত টাকা হবে? শিক্ষার্থীরা, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ব্যবহারের পূর্ব পর্যন্ত খরচগুলো। যে খরচগুলো ব্যবহারের পূর্ব পর্যন্ত। যে খরচগুলো না হলে আমাদের কিন্তু ব্যবহার করা যাবে না। তো এখানে আমাদের বিক্রয় কর যেটা আছে সেটা আমাদেরকে দিতেই হবে। এই ডেলিভারি ট্রাকটা ক্রয় করতে হলে আমার এই বিক্রয় করটা দিতেই হবে। রং করা, লেখা করা অর্থাৎ আমার ট্রাকটি যদি রাস্তায় নামাতে হয় তাহলে এটাকে সুন্দর করে রং এবং লেখার খরচ যেটা আছে সেটা আমাদেরকে পরিশোধ করতে হবে। এবং গাড়ির লাইসেন্স ফি, এই গাড়ির লাইসেন্স ফি এবং দুর্ঘটনা বীমা এটা আমাদের খরচ। কিন্তু এখানে বলা আছে ৩ বছর মেয়াদী দুর্ঘটনা বীমা। অর্থাৎ এই বীমাটা আমি কিন্তু এই ডেলিভারি করা ট্রাকটা আনয়নের জন্য না। এটা আমার যেকোনো ধরনের গাড়ি চলাচলের জন্য আমাদের দুর্ঘটনা বীমা করতেই হয়। এটা দৈনন্দিন খরচ। এটা আমার গাড়ি অর্জন করতে বা ক্রয় করার জন্য আমার এই ব্যয়টা হয়নি। আরেকটি ব্যয় হচ্ছে যে আমাদের গাড়ির লাইসেন্স ফি। এটাও আমার সম্পত্তি বা এই ডেলিভারি ট্রাকটি অর্জন করার জন্য এই ব্যয়টি হয়নি। তো এই ২ টি ব্যয় বাদে আমার অন্যান্য যে ব্যয় বিক্রয় কর, ডেলিভারি ট্রাকটি ক্রয় মূল্য, বিক্রয় কর, রং করা বা লেখার খরচ এই ৩ টি খরচ আমার অর্জন করার জন্য হয়েছে। বাকি ২ টি খরচ আমার এই ডেলিভারি ট্রাক অর্জনের জন্য হয়নি। তাহলে আমরা যদি ডেলিভারি ট্রাকের অর্জন মূল্য হিসাবভুক্ত করি তাহলে আমরা তার ক্রয় মূল্যের সাথে বিক্রয় কর ৳২,৬৪০ এবং রং করা এবং লেখার খরচ ৳১,০০০ যোগ করে ৳৪৭,৬৪০ এটি আমার ট্রাক হিসাবে ডেবিট করতে হবে। বাকি আমার যে লাইসেন্সের ৳২,০০০ এটা লাইসেন্স ফি হিসাবে ডেবিট করতে হবে এবং দুর্ঘটনা বীমা ৳৪,০০০ এটা দুর্ঘটনা বীমা হিসেবে ডেবিট করব আমরা এবং মোট টাকাটা আমি নগদান হিসাবে ক্রেডিট করব। শিক্ষার্থীরা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ।
এরপরে আসি আমরা অবচয়। আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম অবচয় কি, আবারও বলছি, অবচয়টাকে আমাকে ব্যয় বন্টন একটি প্রক্রিয়া। আবার বলছি, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, আমরা ফ্যান ক্রয় করলাম ৫ বছরের জন্য এবং বলেছিলাম এক্সাম্পল হিসেবে যে ফ্যানটার ক্রয় মূল্য হচ্ছে ৳৫,০০০। আমি বলেছিলাম ফ্যানটি ১ম বছরে আমাকে যেমন ধরনের সেবা দিবে, বাতাস দিবে, আমার ২য় বছর সেভাবে দিবে না। ৩য় বছর আরো একটু কম হবে। আস্তে ধীরে, ধীরে অর্থাৎ ব্যবহার করার কারণে এটি জীর্ণ হয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে। আর অ্যাকাউন্টিং এ এই কার্যক্ষমতা হ্রাস এটাকে আমরা হিসা অর্থের মাধ্যমে দেখাই। এই যে দৈনন্দিন আমাদের যে কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে এটা মূল্য হ্রাসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং এ দেখি এবং এটা হচ্ছে অপচয়ের মাধ্যমে দেখি। অর্থাৎ আমরা প্রতি বছর আমাদের ক্রয় মূল্যের একটা নির্দিষ্ট অংশ আমরা কি করি? আমরা ব্যয় হিসেবে দেখিয়ে দেই যে এটা আমার সম্পত্তির ব্যবহারজনিত জীর্ণতা। তো এই ব্যবহারজনিত জীর্ণতাকে আমরা অপচয় বলে থাকি। তো আমরা তাত্ত্বিকভাবে যদি বলি অপচয়ের সংজ্ঞাটা এমন, অপচয় বলতে মূল্য কমে যাওয়াকে বোঝায়। কিন্তু হিসাব বিজ্ঞানে অপচয় মূল্যায়নের সাথে সম্পর্কিত না, বরং এটি ব্যয় বন্টনের একটি। সম্পদের বাজার মূল্য কমে যাওয়া কিন্তু আমাদের অপচয় না। সম্পত্তির বাজার মূল্য আমাদের যদি কমে যায়, সেটি কিন্তু আমার অপচয় না। অপচয়টা হচ্ছে যে আমি ব্যবহার করছি সম্পত্তি, এই ব্যবহারের কতটুকু ব্যবহার করলাম, কত বছর ব্যবহার করলাম, এটার যে ব্যবহারজনিত জীর্ণতা, আমার এই ক্রয় মূল্যটা আমি প্রতি বছর আনুপাতিক হারে নির্দিষ্ট পদ্ধতিগতভাবে আমরা কি করব? আমরা আয় বিবরণীতে ব্যয় হিসেবে দেখিয়ে দিব এবং সম্পত্তির ক্রয় মূল্য থেকে আমরা বাদ দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের অবচয়। এই অবচয় ধার্য করানোর জন্য আমার কিছু বিষয় বিবেচনা করতে হবে শিক্ষার্থীরা। সেটা হচ্ছে আমার যে সম্পত্তির অবচয় ধার্য করব তার মূল্য কত? সম্পদ কত বছর থাকবে? যেমন ফ্যানের এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে আনুমানিক আয়ুষ্কাল আমি বলেছিলাম ৫ বছর থাকবে। এটা আমার আনুমানিক আয়ুষ্কাল এবং এই ৫ বছর পর ফ্যানটা কি আমি বিক্রি করতে পারবো কিনা? অর্থাৎ কত টাকা বিক্রি করতে হবে? ভাঙড়ি হিসেবে যেটাকে বলে আমরা, এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় ভগ্নাবশেষ মূল্য বলে বা উদ্ধারযোগ্য মূল্য। যদি থাকে সেটা আমরা বিবেচনা করব এবং আমরা কোন পদ্ধতিতে অবচয় ধার্য করব সেটা আমাদের বিবেচ্য বিষয়। আমরা অবচয় ধার্যের জন্য আমাদের বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। একটা সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং কার্য একক পদ্ধতি বা কার্যহার পদ্ধতি বলা হয়ে থাকে। আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আশা করি পরবর্তী ক্লাসে আমরা আমাদের অবচয়ের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের সাথে ম্যাথমেটিক্যাল বিষয়টা আমরা সমাধানের চেষ্টা করব। তো